আধুনিক জীবনযাত্রায় সন্তান ধারণে অক্ষমতা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা প্রাকৃতিক বা জৈবিক উপায়ে সন্তান ধারণে অক্ষম, তাদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রয়েছে সহায়ক গর্ভধারণ পদ্ধতি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। আসসালামু আলাইকুম, ডক্টর তানভীরুল আরিফিন, প্রসূতি গাইনি ডায়াবেটিস বিশেষজ্ঞ সার্জন, ভিক্টোরিয়া হাসপাতাল, শাহজালাল উপশহর, সোনারপাড়া মেইন রোড, সিলেট থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আমি আমার আইইউআই ল্যাবে আছি একজন পেশেন্টের আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করার জন্য। তারই ফাঁকে আমি আপনাদেরকে বন্ধাত্ব সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি। যে সকল দম্পতি বিয়ের পরে সপ্তাহে 3 থেকে 4 বার কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে যদি 1 বছরের মধ্যে গর্ভধারণে অক্ষম হন, তাদেরকে আমরা নিঃসন্তান দম্পতির গ্রুপে ফেলে থাকি। বন্ধাত্ব সাধারণত 3 প্রকার হয়ে থাকে: প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি হচ্ছে যে সকল দম্পতিদের কখনোই গর্ভধারণ হয়নি বা তারা গর্ভধারণে অক্ষম হয়েছেন, তাদেরকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটিতে ফেলি। সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে যে সকল দম্পতি পূর্বে গর্ভধারণ করতে পেরেছিলেন, তাদের সন্তান আছে অথবা সন্তান নষ্ট হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে পরবর্তীতে তারা আবার বাচ্চা নিতে চাচ্ছেন, তারপরে যদি দেখা যায় যে তাদের গর্ভধারণ হচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটিতে ফেলে থাকি। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হচ্ছে যে সকল দম্পতিদের গর্ভধারণ হচ্ছে না এবং তাদেরকে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরেও যদি দেখি যে কোনো সমস্যা পাওয়া যায় না এবং গর্ভধারণে সক্ষম হচ্ছে না, তাদেরকে আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলে থাকি। ইনফার্টিলিটিকে আমরা বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে থাকি। তার মধ্যে রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট বা ঔষধের মাধ্যমে আমরা করি। ঔষধ স্বামী এবং স্ত্রী যে কোনো একজনের লাগতে পারে বা উভয়েরই ঔষধের প্রয়োজন হতে পারে। সার্জারিতে সমস্যা থাকলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে যেমন ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপির মাধ্যমে করা হয়। আর পরবর্তীতে ধাপ সেটা হচ্ছে সহায়ক গর্ভধারণ পদ্ধতি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে একটি সহজ এবং প্রাথমিক ধাপ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই সংক্ষেপে আমরা বলে থাকি। পরবর্তী ধাপ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো আইইউআই হচ্ছে আমরা প্রথমে স্ত্রীর ডিম্বস্ফোটন করানোর জন্য ওষুধ দিয়ে থাকি বা ইনজেকশন দিয়ে থাকি। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ে আমাদের ল্যাবে আসতে বলি। আসার পরে 12তম দিনে আমরা তার ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি করে যদি দেখি যে ম্যাচিউর ফলিকল আছে বা ডিম বড় হয়েছে, সেক্ষেত্রে ডিম ফোটানোর জন্য আমরা এক ধরনের ইনজেকশন দিয়ে থাকি এবং এই ইনজেকশন দেওয়ার ঠিক 36 থেকে 40 ঘন্টা পরে আমরা আমাদের হাসপাতালে আসতে বলি এবং ল্যাবে আইইউআই প্রিপারেশনটা করি। প্রথমে আমরা স্বামীর বীর্যটা নেই এবং একটা বিশেষ পদ্ধতিতে এই বীর্যটাকে প্রিপারেশন করানো হয়। বীর্য প্রিপারেশনে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এর মধ্যে আমরা সুইম আপ মেথড ইউজ করি বা ডেন্সিটি গ্রেডিয়েন্ট ইউজ করি, অথবা আমরা মাইক্রোফ্লুইড টেকনিকের মাধ্যমেও প্রিপারেশনটা করতে পারি। প্রিপারেশন করার পরে আমরা স্ত্রীর গর্ভে সরাসরি এটা এক ধরনের বিশেষ ক্যানুলার মাধ্যমে প্রবেশ করাই গর্ভে সহায়তা করার জন্য। পরবর্তীতে আমরা তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দিই এবং 21তম দিনে আসতে বলি বিটা ইসিজি করার জন্য। যদি বিটা ইসিজি করে আমরা পজিটিভ টাইটার পাই, সেক্ষেত্রে আমরা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই যে গর্ভটা ঠিকমতো আসছে কিনা। আইইউআই এর সফলতার হার 10 থেকে 20%। প্রথমেই যে তার আইইউআই করার মাধ্যমে সফলতা আসবে এমন কোনো কথা নয়। এটা সফলতার হার হচ্ছে 10 থেকে 20%। তবে সফলতার হারটা পরবর্তী ধাপে বেড়ে যায়। প্রথমবার আইইউআই না হলে দ্বিতীয়বারে সফলতার হারটা আরেকটু বেড়ে যেতে পারে। অনেকেই আমাকে আইইউআই এর খরচ সম্পর্কে বলে থাকেন। এক্ষেত্রে যদি আমরা ডিম্বস্ফোটনের ক্ষেত্রে শুধু ওষুধ দিয়ে ডিম্বস্ফোটন করে খরচটা একটু কম হয়ে যায়, আর যদি আমরা ইনজেকশনের মাধ্যমে করি তখন খরচটা একটু বেড়ে যায়। আর বিভিন্ন টেকনিক আছে, যেমন সুইম আপ মেথড একটু খরচ কম, ডেন্সিটি গ্রেডিয়েন্ট একটু খরচ বেশি, মাইক্রোফ্লুইড টেকনিক্সে খরচটা বেশি হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।